জাপানের প্রথম গোলটা ব্রাজিলের সবাইকে ফাঁকি দিয়ে বোকা বানিয়ে দিয়েছে। কতটা দর্শনীয় ছিল গোলটা? আমি বলবো এটি আসলে দৃষ্টিনন্দন, চোখের শান্তি, মনের শান্তি, মানে দারুণ ব্যাপার। একটা একটা দল বিশ্ব চ্যাম্পিয়ন হবে, তারা যদি নর্মাল দলের সাথে খেলে খেলে চ্যাম্পিয়ন, এটা ফিল আসে না। কতটা আত্মবিশ্বাস ছিল যে ব্রাজিল কামব্যাক করবে? আমরা শতভাগ আত্মবিশ্বাসী ছিলাম ব্রাজিল কামব্যাক করবে। দক্ষিণ আমেরিকার দলগুলা খেলে হৃদয় দিয়ে, তাদের ফুটবলের সৌন্দর্য আছে, তাদের পায়ের কারুকার্য আছে। কি হচ্ছে ফুটবল বিশ্বকাপে? একই দিনে দুই শক্তিশালী দল জার্মানি এবং নেদারল্যান্ডসের বিদায়, অন্যদিকে ব্রাজিলকেও আটকে দিচ্ছিল জাপান। তবে শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটে ব্রাজিলিয়ানরা। দর্শক সবাইকে স্বাগতম ঢাকা জার্নালের বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠানে। সাথে আছে আমি রাজিবুল ইসলাম। আজকের পর্বে দুজন অতিথি আছেন। আমার ডানে আছেন ব্রাজিলের সাপোর্টার ইয়াসিন আরাফাত, আর আমার বামে আছেন আর্জেন্টিনা সাপোর্টার ইঞ্জিনিয়ার ফিরোজ। দুজনকেই ঢাকা জার্নাল স্টুডিওতে স্বাগতম। আর শুরুতেই ইয়াসিন ভাইয়ের কাছে জানতে চাই, ব্রাজিল যখন প্রথম গোলটা খেলো তখন হার্টবিটের কি অবস্থা ছিল? তখন মানে খুব চাপে পড়ে যাই। তার পাশে অনেকজনের সাথে খেলা দেখতেছিলাম, তো সবাই ভাবছি ব্রাজিল ফ্যান, অনেকে ব্রাজিলের জার্সি পরে আসছে, সবাই উল্লাস করা শুরু করছে, সব দেয় আর্জেন্টিনার ফ্যান, সবাই আর্জেন্টিনার ফ্যান। আশেপাশে যারা ছিল, ভাই আমি ব্রাজিল ব্রাজিল, সবাই এখন ব্রাজিল। সবার চাপে পড়ে একবারে বসে গেছি। তারপরে এনার্জি নিলাম, রিল্যাক্স, আঞ্চলতি আছে, কামব্যাক করবে, ধাপে 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 ইনশাল্লাহ ক্যারি করেছি। জাপানের বিপক্ষে শুরুতে একটু নার্ভাস ছিল কিনা ব্রাজিল? আমার কাছে মনে হচ্ছে যে এশিয়ার শ্রেষ্ঠ দলটার বিপক্ষে ব্রাজিল খেলতে নেমেছে। তার উপরে প্রথম ম্যাচেই বিশ্বকাপে তারা একটা হোঁচট খেলো ড্র করে, নকআউট পর্ব। আমার কাছে মনে হচ্ছে যে তারা কিছুটা স্নায়ু চাপে ছিল এবং নার্ভাস ছিল। তার উপরে জাপানের 25 জন অ্যানালিস্ট আছে, দুটা ইউনিভার্সিটি থেকে আলাদা আলাদা। ওরা এত বেশি ক্যালকুলেটিভ, সো সেদিক থেকে আপনি বলতে পারেন যে তারা বেশ নার্ভাস ছিল, এবং সেই নার্ভাসনেস থেকেই বেসিকলি প্রথমে গোলটা হজম করে। এবং প্রথমার্ধে সেই ব্রাজিলকে আমরা দেখি নাই যে ব্রাজিল আসলে একটা সময় রাজত্ব করত। এখন অবশ্যই তাদের ওই রাজত্বটা আসলে নেই বললেই চলে। ইয়াসিন ভাই, মানে কতটা আত্মবিশ্বাস ছিল যে ব্রাজিল কামব্যাক করবে? আমরা শতভাগ আত্মবিশ্বাসী ছিলাম ব্রাজিল কামব্যাক করবে, শতভাগ। কেন শতভাগ? আমরা যারা আঞ্চলিকের ফ্যান, বিশেষ করে আমরা ইউসিএল দেখি, আঞ্চলিক ম্যাক্সিমাম কামব্যাকগুলো হয় 90 মিনিটে। 90 মিনিট অনেক লম্বা সময় আঞ্চলিকের জন্য, ব্রাজিলের জন্য। তো মানে জাপানিরা যেভাবে খেলছে, ওরা হচ্ছে যে আমার মনে হচ্ছে 11 জনই গোলকিপার, ব্রাজিল কোনো স্পেসে পাচ্ছিল না। তো ব্রাজিল যখন অ্যাটাকে গেছে, ওরা একটা কাউন্টার অ্যাটাকে গোল দিচ্ছে, তাও খুব কম সময় বল পেয়ে। তো ওই জায়গা থেকে মানে জাপান একটু স্পেস পেয়েছে, তারা গোল করেছে, স্কোর করেছে, কিন্তু আমাদের আত্মবিশ্বাস ছিল যে আমরা ঘুরে দাঁড়াবো। এমনকি সেকেন্ড হাফের পরে যখন আমাদের নতুন প্লেয়ার নামলো এন্ড্রিক, পুরো দলের স্পিড চলে আসলো। আমি বলছি যে 65-এর মধ্যে স্কোর করবো, আমরা 65-এর মধ্যে স্কোর করেছি এবং ডোমিনেট করেছি, আমাদের প্রণামে আমরা চলে এসে। তারপরে 95% বল আমাদের দখলে ছিল। কি পরিমাণ কনফিডেন্স ছিল আমাদের কামব্যাকের। জাপানের প্রথম গোলটা ব্রাজিলের সবাইকে ফাঁকি দিয়ে বোকা বানিয়ে দিয়েছে। কতটা দর্শনীয় ছিল গোলটা? আমি বলবো এটি আসলে দৃষ্টিনন্দন, চোখের শান্তি, মনের শান্তি, মানে দারুণ ব্যাপার। এই যে কাউন্টার অ্যাটাকে গোল দেওয়ার যে ব্যাপারটা, এটা ফ্রান্স বেশি করে, তবে এশিয়ার দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি করে হচ্ছে যে জাপান। এটা আসলে দুর্দান্ত ছিল, এবং তার চেয়ে বেশি দুর্দান্ত ছিল ব্রাজিল ফ্যানদের যে অসহায় চাহনি। এইটা আমার কাছে আসলে ফুটবল প্রেম, দারুণ লেগেছে। অসহায়ত্ব, মানে ব্রাজিলের অসহায়ত্ব আর্জেন্টিনা কিভাবে এনজয় করেছে? আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন বা বিশ্বকাপের প্রেক্ষাপটে, বাংলাদেশের মানুষজন দুটো দলকে বেশি সমর্থন করে। তো ক্রেজিনেসটা এত বেশি, আপনি যে দলকে সাপোর্ট করেন, অপোনেন্টের খেলা হলে ওই দলের বিপক্ষে যে থাকে আমরা তাকে সাপোর্ট করি। যদিও ব্যক্তিগতভাবে আমি এই দিকটাতে একটু ব্যতিক্রম, আমি আর্জেন্টিনার সাপোর্টার, বাট আমার কাছে কাকার খেলা খুব দুর্দান্ত লাগতো, রবিনহুর খেলা খুবই ভালো লাগতো, নেইমারের খেলা আমার খুব পছন্দের। তো সেদিক থেকে আমার কাছে কিছুটা খারাপ লেগেছে দুটা কারণের জন্য। যে বিশ্বকাপের সৌন্দর্য আসলে বড় দলগুলো, বিশেষ করে একটা কথা বলা হয়ে থাকে, ইউরোপ খেলে
তারা গাণিতিকভাবে প্রত্যেকটা শট ক্যালকুলেটিভভাবে। আর দক্ষিণ আমেরিকার দলগুলা খেলে হৃদয় দিয়ে, তাদের ফুটবলের সৌন্দর্য আছে, তাদের পায়ের কারুকার্য আছে। তো দক্ষিণ আমেরিকার দলগুলো সরে যাক, এটা আসলে আমি ব্যক্তিগতভাবে চাই না। সেদিক থেকে আমি চাইতাম যে না, ব্রাজিল জিতুক। তো ওদের অসহায়ত্ব অন্যরা উপভোগ করলেও আমার কাছে কিছুটা পীড়া দেয়। আমি চাই যে আমরা সেমিফাইনালে তাদের এগেনস্টে জয়ী হয়ে ফাইনালে যাই, আগে যাই সেমিফাইনাল ইনশাআল্লাহ। ইয়াসিন ভাই, খেলার আগে আর্জেন্টিনার সাপোর্টারদের অনেকেই স্ট্যাটাস আমি দেখেছি যে ব্রাজিল হারবে, জাপান জিতবে। যখন খেলা শেষ হলো বা যখন ব্রাজিল কামব্যাক দিল, এরপরে আবার স্ট্যাটাস দিল যে ব্রাজিল যদি বিশ্বকাপ থেকে বাদ পড়ে যায় তাহলে বিশ্বকাপের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। শুনেন, একটা কথা আছে কি, মানে তেতো ঘাস খেতে না পারা ঘোড়ার শাবকের বেড়ে না ওঠাই উত্তম। ব্রাজিল যখন ফার্স্ট ম্যাচ ক্রোয়েশিয়ার যে মরক্কোর সাথে ড্র করে, তখন সবাই বলছে এই ব্রাজিল হেক্সা মিশনে যাবে, এই ব্রাজিল হেক্সা নিবে। সেই মরক্কো দেখেন নেদারল্যান্ডসের মতো দলকে হারায় তারা আর শেষ 16 কনফার্ম করছে। কত স্ট্রং! তাহলে ব্রাজিলের পরীক্ষা শুরু থেকেই স্টার্ট হয়ে গেল, তাদের ধাপে 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 আগাচ্ছে। একটা একটা দল বিশ্ব চ্যাম্পিয়ন হবে, তারা যদি নর্মাল দলের সাথে খেলে খেলে চ্যাম্পিয়ন, এটা ফিল আসে না। তো ধাপে 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 ভালো ভালো দলের সাথে খেলে জার্মানের সাথে জাপানের সাথে তারা হার্ডলাইনে গিয়ে আপনার ম্যাচটা বের করে নিয়ে আসছে। একটা নোট আছে বস, নোটটা হলো যখন আপনি র্যাঙ্কিং এর একে থাকবেন তখন আপনার কাছে সবগুলোই ছোট দল, মাস্ট বি, এটা আপনি নোট করে রাখেন। না, আপনার র্যাঙ্কের টপে নাই, আপনাদের জন্য বাকি দলগুলো বড় দল, এটা আপনাকে মানতে হবে। 2022 সালে আমরা র্যাঙ্কের টপে ছিলাম। টপে থাকলে যে টপার এরকম না, আচ্ছা, টপে থাকলেই টপার না। নেইমার মাঠে নামলে আর একটু সহজ হতো কিনা? দেখেন, এই বিষয়টা এইভাবে আসলে বলা মুশকিল। তার নামে হয়তো অনেক ভারী প্লেয়ার, কিন্তু তার ফিটনেসের বিষয় দেখতে হবে, ইনজুরির বিষয় দেখতে হবে। তো আমার কাছে মনে হয় আমরা বাইরে থেকে যত কথাই বলবো, টিম ম্যানেজমেন্ট এবং কোচ ওইটা ভালোই বুঝে নকআউটের মতো একটা জায়গায় এসে আপনি আপনার বেস্ট প্লেয়ারকে বসে রাখবেন না। ডেফিনেটলি সে কোনো হয় ইনজুরিতে ছিল, অথবা ওই ম্যাচ খেলার মতো তার ক্যাপাবিলিটি ছিল না বলেই তাকে বসা রেখেছে, অথবা আরেকজন তার চেয়ে বেটার ছিল যে কারণে তাকে মাঠে নামিয়েছে। সো আমি বলবো না যে নেইমার নামলে সহজ হতো, হয়তো দেখা গেছে বিপরীত হইতে পারতো। নেইমারের জায়গায় যে খেলেছে সে ভালো খেলেছে, নেইমার খেললে হয়তো দেখা গেছে যে ওই আপোর্টটা দিতে পারতো না, রেজাল্ট বিপরীত হতে পারতো, নকআউট থেকে বিদায় নিতে পারতো। তো আমার মনে হয় একটু ডিফারেন্স আছে। ব্রাজিল স্টার নির্ভর খেলা কখনো খেলে না। আর্জেন্টিনা শুধু স্টার মেসিকে বলতো, মেসি গোল দেয়। ব্রাজিল খেলে টিম বন্ডিং হিসেবে, কারণ আনচেলত্তি দেখছে যে ওদের টিম বন্ডিং খুব ভালো এই মুহূর্তে হাইপে আছে। এই সময় আমি নেইমারকে নামাইলে একটু বন্ডিং চেঞ্জ হয়ে যাবে। আমরা তো অলরেডি সমতায় আছি, এই সময় আমরা স্কোর বের করে নিতে পারি। কারা স্কোর বের করে নিবে? যারা ফিল্ডে আছে। ওই ক্যালকুলেটিভ চিন্তাধারায় নেইমারকে কেউ নামানো হয়নি। যদি আমরা শুধু আমার শুধু নেইমারই আছে, আর্জেন্টিনা মেসি ছাড়া বিকল্প চিন্তা করা যায় না, আমরা ওই চিন্তা থেকে বেরিয়ে আসছি যে একটা প্লেয়ার ফুটবল ইনজুরি হইতেই পারে, একটা প্লেয়ার যাতে ইনজুরিতে ঝরে গেলে আমরা যাতে ক্যারি করতে পারি। যেমন আমাদের রাফিনা চলে গেল, ওই জায়গায় কালকে রায়ান খেললো, খুব ভালো খেলছে। তো নেইমারের জায়গায় ওই দিন কুনা নামলো, সে স্কোর করলো। কালকে মার্টিনেলি নামে সে স্কোর করলো। সবাই একটা টিম বন্ডিংয়ে খুব ভালো প্লেয়ার। বিশ্ব চ্যাম্পিয়নদের এটা একটা অ্যাচিভমেন্ট যে আমরা একটা নির্দিষ্ট স্টারের পিছিয়ে ছুটি না, আমরা একটা বন্ডিং এর পিছিয়ে ছুটি। নোট দিয়ে রাখি আপনাকে, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু আর্জেন্টিনা। সো আপনি এই শব্দটা এই মুহূর্তে ব্যবহার করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি 14 সালে জার্মানরা চ্যাম্পিয়ন হওয়ার পরে 18 সালে গ্রুপ পর্বে বাদ হয়ে গেছে। ঠিক আছে, যে বিশ্ব চ্যাম্পিয়ন হলেই যে আপনি যে অনেক বড় কিছু, এরকম না। আপনি দেখেন ব্রাজিলের সবাই স্কোর করে, আর্জেন্টিনা শুধু মেসি। শুধু মেসি। লাস্ট ম্যাচটা দেখেছেন? দেখেছি। আমাদের প্রথম যে গোলটা আমরা ফ্রি কিক থেকে করলাম তখন মেসি ছিল না, গোলকিপার মেবি আমি ছিলাম নাকি, আমার চেয়ে দুর্বল গোলকিপার। আপনি কিভাবে একটা জর্ডানের মতো দেশকে যারা বিশ্বকাপ প্রতিনিধিত্ব করছে এত চমৎকার ভাবে, তাদেরকে আপনি কিভাবে একটা জর্ডান র্যাঙ্কিং কত নম্বর বলতে? জি জর্ডান র্যাঙ্কিং কত নম্বর? 65। সো হোয়াট? 65 সংখ্যাটা কত বড়? অনেক বড়। আপনার জাপান কত? 18। তাহলে কোথায় 65 আর কোথায় 18? আপনাকে একটু মনে করিয়ে দিই, 72 নাম্বার যে দল যাদের সাথে আমাদের কেপ বার্দে রাইট রাউন্ড 32-তে দেখা হবে, বজিনহো তাদের গোলকিপার। তাহলে কি আপনি বলবেন যে ওই বজিনহো
এই মুহূর্তে যার ইনস্টাগ্রামে 17.1 মিলিয়ন ফলোয়ার, গোলকিপারদের দিক থেকে টপে, জি জি, আপনি তাকে কি খারাপ গোলকিপার বলতে পারেন 65 নাম্বার 72 নাম্বার বলে? উনি যেভাবে আর্জেন্টাইন জার্সি পরে জাপানরে যেভাবে উইন করলো, যেভাবে সুন্দর পিক আপ লাইন ছাড়লো, বুঝাই যায় ওনারা, আমরা ফুটবল ফ্যান, নট ব্রাজিল ফ্যান। আমরা ফুটবল ফ্যান, ফুটবল প্রেমিকরা ব্রাজিল ফ্যান। তাদের শিল্প, ব্রাজিল একটা শৈল্পিক, তাদের যে এই যে লিজেন্ড বলেন, লিজেন্ড তৈরির কারখানা, আচ্ছা, শৈল্পিক ফুটবল তৈরির কারখানা হচ্ছে ব্রাজিল। আপনি যতগুলো প্রিমিয়ার লিগ দেখেন, বুন্দেসলিগা দেখেন, লা লিগা দেখেন, ওয়ার্ল্ড কাপ তো বছরে 4 বছরে একবার হয়, লিগগুলো তো প্রতি বছরই হয়। ওখানে দেখেন কারা ডমিনেট করতেছে, আর্জেন্টিনার কজনের নাম পাবেন আর ব্রাজিলের কজনের নাম পাবেন। এই যে চ্যাম্পিয়ন্স লিগ, সবচেয়ে হাই ভোল্টেজ যে লিগ, যেটা সেই লিগে পিএসজি চ্যাম্পিয়ন, ক্যাপ্টেন কে আমাদের ব্রাজিলের মার্কিনাস। সেক্ষেত্রে দেখেন আমরা আর্জেন্টিনা যোজন যোজন দূরে। ওয়ার্ল্ড কাপ আছে, আমার ওয়ার্ল্ড কাপ আছে ঠিক আছে, কিন্তু আমার তো আরো বিস্তৃতি লাগবে। আচ্ছা, এবারে ছোট দলগুলো যেহেতু চমক দেখাচ্ছে, আর্জেন্টিনার বিপক্ষে যে কেপ ভার্দের খেলা, কেপ খুব ভয় ভার্দে আছে। একটু মানে ভয় বা টেনশন কাজ করে কিনা? আমার কাছে তো এটা কোনো ভয় বা টেনশনের কিছু নাই, কারণ আমরা নাম্বার 1 টিম এবং আমাদের ওয়ান সবসময় কাজে লাগে না। না, ওয়ান কাজে লাগে না। ওটাই- আই নো দ্যাট আমি আগে হেরে গেছে। এক্সপ্লেইন করি। আগে হেরে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ফাইন। তাদের গোলকিপারটা খুবই ভালো, আমরা তাকে খুব সম্মান করি। এবং গোলকিপারের একটা কথা বলে দিই, তিনি বলেছেন যে এই যে মেসির সাথে দেখা হবে, তার জন্য এটা দারুণ সম্মানের, আনন্দের। তো নকআউট পর্বে আসলে বড় ছোট দিয়ে কখনো ক্যালকুলেশন হয় না। দেখেন, ফুটবল হচ্ছে সবচেয়ে গৌরবময় অনিশ্চয়তার খেলা। আপনি আপনার 10 জন নিয়ে অ্যাটাক করছেন, হুট করে বলটা বের হলো, একজন নিয়ে কাউন্টার অ্যাটাকে গোল করে দিল। 30 সেকেন্ডেরও মানে 15 সেকেন্ডেরও কম সময় লাগে। এটা এতটা অনিশ্চয়তার গেম যে আপনি 3-0-তে আগে আছেন, সেইখান থেকে আপনি হচ্ছে যে মানে 4-3-তে হেরে যেতে পারেন। সো এখানে আসলে নির্বাক থাকার কোনো সুযোগ নেই। ব্রাজিল যেমন একটা চাপে ছিল ইয়ের জন্য, জাপানের জন্য, আমার মনে হয় যে একটা প্রেশার তো কাজ করবে, কারণ সবচেয়ে বেস্ট গোলকিপারদের একজন হচ্ছে যে কেপ ভার্দের গোল বারের নিচে থাকবে। সো আমার মনে হয় ম্যাচটা আপনার ইজি হবে। জার্মানরাও 4 বার চ্যাম্পিয়ন, তার কার সাথে হারলো? মরক্কোর সাথে, বাদ। নেদারল্যান্ডস ফাইনাল খেলছে, গতবার সেমিফাইনাল খেলছে আর্জেন্টিনার সাথেই, তারাও বাদ হয়ে গেছে। আপনি ফার্স্টে যেভাবে বললেন, আপনার একবার রিল্যাক্স ফ্রি, আমাদের কোনো টেনশন নাই, মাঠে নামেন, দেখা যাক মাঠে কি হতে পারে কেপ ভার্দের বিপক্ষে। আর্জেন্টিনা কি তাদের সেরাটা দিতে পারবে, নাকি একটু চাপ নিয়ে মাঠে নামবে? আর্জেন্টিনা বলতে শুধু মেসি সেরা দিয়ে আর্জেন্টিনা আছে, মেসি সেরা দিলে নেই। এখন শুধু মেসি নির্ভর খেলা। মহোদয়, আপনি কি মেসি আপনি ছাড়া ওয়ার্ল্ড আরেকজনের চ্যাম্পিয়ন নামও করতে পারবেন। জানেন? আপনি হয়তো ট্রফি দিতে পারবে, কিন্তু আপনার ওয়ার্ল্ডের 1 নাম্বার ফুটবল টিম দিতে পারবে না। মেসি কোন ক্যাটাগরিতে আপনি 1 নাম্বার নির্ধারণ করছেন, যেখানে আমরা র্যাঙ্কিং এ 1 নাম্বার? আরেকটা বিষয় নোট দিয়ে শুনেন, রাখেন। র্যাঙ্কিং 1 নাম্বার। আপনি শুনেন, মেসি আমি ছাড়া বলি, কারো নাম 2022 সালের পর থেকে আর্জেন্টিনা আজ পর্যন্ত ইউরোপে একটা টিমের সাথে খেলে নাই। খেলতেছে, জিততেছে, ওয়ার্ল্ড একটা পেনিনসুলাতে আমরা ইতালিকে হারিয়ে আমরা তো আরেকটা চ্যাম্পিয়ন হয়েছি, আরেকটা ট্রফি জিতেছি। ওটা কি ইউরোপের টিম না? আপনার কি চোখে পড়ে না? এবং ইতালি হ্যাঁ। বর্তমানে ইউরোপের শ্রেষ্ঠ দল, তারা চ্যাম্পিয়ন দল। তাইলে আপনি কিভাবে বলতে পারেন যে আমরা তাদের এগেইনস্টে খেলি না? চ্যাম্পিয়ন মানে শ্রেষ্ঠ দল। হ্যাঁ, ডেফিনেটলি। আমরা আরেকটা প্রশ্ন, যে জার্মানি প্যারাগুয়ের ম্যাচে প্যারাগুয়ে জার্মানিকে নকআউটে মানে পেনাল্টি শুট আউটে হারিয়ে জার্মানি বিদায় নিয়েছে। জার্মানি খুবই ভালো একটা দল, পাওয়ার হাউস যাকে বলে। এই ম্যাচটা কিভাবে দেখলেন, মানে দেখছেন? আসলে একটা বিষয় হলো কি, লাতিন আমেরিকার যে দলগুলো আছে, বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল খুব ভালোভাবে জানে প্যারাগুয়ে, উরুগুয়ে, চিলি এরা কি ক্যাটাগরির দল। ওদের গোলকিপার এবং ডিফেন্স এত হার্ড, জার্মান কিন্তু সুযোগই পায় নাই। দেখেন, প্যারাগুয়ের যে গোলকিপারটা ছিল, সে কিন্তু দুটা পেনাল্টি শট ঠেকিয়ে দিয়েছে এবং 6টা করে পেনাল্টি কিন্তু মারতে হয়েছে। জার্মান কিন্তু শুধু যে মানে বারে মেরে মিস করেছে তা নয়, বাইরেও কিন্তু মেরেছে। তো সেদিক থেকে ওদের লাক খারাপ এবং প্যারাগুয়ে আসলে ভালো দল হিসেবে দিন শেষে জয়ী হয়েছে। এবং তাদের গোলকিপারের জন্য আমি বলবো যে এই ম্যাচটা উইন হইতে বেশি সহায়ক ছিল। এটা দারুণ গেম ছিল। আর্জেন্টিনার পথ আরো জার্মান কি মাঠে নার্ভাস ছিল বেশি? আমার মনে হচ্ছে যে জার্মানরা তাদের ফুটবলের ছন্দটা তারা হারিয়ে ফেলেছে। তাদের আগের ম্যাচগুলো দেখলাম, একবারে খুব ভালো ভালো প্লেয়ার, কিন্তু কিভাবে খেলে কোনো বন্ডিং নাই, গোল দেওয়ার কোনো অ্যাক্টিসি নাই। কালকে দেখলাম ওরা শুধু ডোমিনেট করতেছে কিন্তু স্কোর পাচ্ছে না।
স্কোর পাচ্ছে না, জার্মান তাদের ছন্দটা হারিয়ে ফেলছে। সামনে আপনার আর্জেন্টিনার এই পথ হবে আর কি, কারণ আপনার যদি পাইপলাইন রেডি না থাকে, মেসি তো আপনার সবসময় সার্ভ দিবে না, মেসির পরে পাইপলাইন লাগবে। আমাদের এখানে নেইমার নাই, ভিনিসিয়াস আছে, রাপিনা আছে, এনড্রিক আছে, আরো মানে কয়েক দশক সার্ভ করবে এরকম আমাদের পাইপলাইন রেডি করা আছে। জার্মানের যারা আগে পাইপলাইন মানে আপনার টপ প্লেয়ার ছিল, ওরা যখন চলে গেছে জার্মান একবার শূন্য। ওই কারণেই জার্মান হেরে গেছে। আপনি শুধু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলে হবে না, আপনাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে হবে, আপনার দলের পাইপলাইন রেডি মনে হয় যে পাইপলাইন একটা টিমের পুরো পাইপলাইন রেডি না করে আপনার টিম চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে? হাউ ইজ ইট পসিবল? শুনেন, এবং বিশ্বে যদি মেসি না থাকলেও যে আমরা বিশ্বে জিতি, যদি কয়েক সেটা আমরা মিলিয়ন গত বিশ্বে ম্যাচে যদি 1 দেখিয়েছি। মিলিয়ন ফুটবল সাপোর্টার থাকে, 95% জানে যে মেসি মানে 22 ওয়ার্ল্ড কাপে কিভাবে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। কিভাবে হয়েছে? 95% এটা নিয়ে ট্রল করে। কিভাবে? সাতটা ম্যাচে 5টা পেনাল্টি। আপনাকে এটা একটু বলে এই দিই, যে কালকে আমার বিশ্বকাপ ইতিহাসে গ্যাব্রিয়েল মার্টিনেলি যে এটাতে বাড়ি দিল, এটা মেসির আপনাকে একটা তথ্য আমি দিয়ে রাখি, সেটা হলো বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি পেয়েছে 18টা স্পেন, আর্জেন্টিনা 17টা পেয়েছে, আপনাকে কেবল 2টা কম 15টা পেয়েছেন। আমি বলি আপনাকে, ফ্রান্স আমি 16টা আপনাকে পেয়েছে। বলি, তাহলে এবার আপনি কিভাবে বিশ্বকাপে বলতে পারেন যে শুনেন মানে পেনাল্টি আমি দিয়ে আমি আমি আর্জেন্টিনা আপনাকে বলি, হয়েছে? এটা কারণ আছে। বিশ্বকাপে যতগুলো আসর হয়েছে ব্রাজিল সবগুলোতে খেলেছে, আর্জেন্টিনাতে একটা খেলছে, একটা বাদ পড়ছে, একটা খেলছে, একটা বাদ পড়ছে। তা আমি বেশি খেললে আমার প্লেয়ারের পাউল করলে আমি পেনাল্টি পাবো না? আপনি এক আসরে যদি 7টা পেনাল্টি পান, আমি পাইছি ধরেন 10টা আসরে 17টা। এত আমি বড় কারণ calculation কি? এত পেনাল্টি পাওয়ার কারণ কি আর্জেন্টিনার? মানে এক ওয়ার্ল্ড কাপে আপনার একটা যখন সিম্পিতি কাজ করে, ওখানে চ্যাম্পিয়ন বানাইতেই হবে। আচ্ছা, বুঝুনি তো এগুলো? এটা কি মামার বাড়ির আড্ডা নাকি? ওনাদের তো যে নিজস্ব FIFA সম্পত্তি হচ্ছে নেই। যে- যেমন গোল করছে ব্রাজিল, গোল খাইছে ব্রাজিল, দিছে জার্মানি, ওরা আমার সাথে কথা হবে, মাঝখান দিয়ে ওনারা এর সাথে যাবে না পড়ে যাবে, কিন্তু তাদেরকে হারায় যে জার্মানি চ্যাম্পিয়ন হয়েছে, ওটা নিয়ে তাদের বিন্দু মতে মাথা ব্যথাই নেই। আচ্ছা, আপনাদের Same. 7 আপ কেন বলা হয়? 7 আপ কেন বলা হয় না? 7 আপ কেন বলেন এটা বলেন আমার। আপনি কেন বলেন? ঠিক শুনি তো না, আমি তো কখনো 7 আপ বলি নাই, তবে মানুষজন বলে আপনার 7টা আপনি গোল বলেন না, খেয়েছেন। কিন্তু এই জার্সি যারা গায়ে দেয় হ্যাঁ। ওদের অটোমেটিক মাথাটার মধ্যে 7 আপ ছাড়া কিছু কেন? নেই। এই ব্যাপারটা কি এমন যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাই না, ব্যাপারটা কি এমন আসলে? না না, 7 আপ আসলে মানে ফুটবল তো গেম, মানে ফুটবল তো গোল দিতে হবে। আর্জেন্টিনা কি 8টা গোল খায় না, 11টা গোল খায় না? তা আমরা কি বলি? ব্রাজিল যে 5টা শিরোপা, আমরা সবসময় এটা বলি। হ্যাঁ বলেন তো সব সময় ব্রাজিল যে আর্জেন্টিনার বাপ এমন দাদা fan, আমার মানে আমার মেসি হ্যাটট্রিক করছে, মেসি গোল করছে, মেসি ট্রফি নিছে, আমার লাইফ আর কিছু নেই, আমার চাওয়া পাওয়া কিছু নেই। আমাদের চাওয়া পাওয়া আছে, আমাদের এটা 6টা হবে, 7টা হবে, 10টা হবে। আমাদের ট্রফি শুধু বাড়বে, আমাদের স্টার বাড়বে। আমি একটা বিষয় আমরা আপনাকে বলে হচ্ছে রাখি, যে- এবার আপনাদের আমার- এক্সামিশন কিন্তু কমপ্লিট হবে। ইনশাআল্লাহ হবে। সেটা কিভাবে? হারের এক্সামিশন। লাস্ট 6 বার তারা কিন্তু জিততেছে না, এবার হবে, মাসবি হ্যাঁ। হয় জিতার হবে নাহলে হ্যাঁ, হারার good, হবে। good. এবার কনফার্ম। আমরা হারলে হারায় যাই না, আমরা হারলে ফিরে আসি। আচ্ছা, মেসি মেসি কত দূর মেসি যায়? এমন একটা প্লেয়ার, হেরে গেছে, সে অবসরে চলে গেছে, তার আবার পাও ধরে নিয়ে আসছে। আমাদের যে অবসরে যায় যাব, আমাদের পুরোদের একটা হিম্মত আছে। আমি যেটা না না আসেন যেটা একজন হয়, প্লেয়ারকে অবসর থেকে আমি চলে বাংলাদেশ যাবো। চ্যাম্পিয়ন হন, অবসর বাংলায় এত- আপনারা একটা না, প্লেয়ারকে এত আনান, আমরা না। আমরা আর অবশ্যই চ্যাম্পিয়ন- আনতে যাবো, কারণ নতুন দিন শেষে star তৈরি করবো। চ্যাম্পিয়ন হওয়াটা গুরুত্বপূর্ণ, আমরা star দিব। যেটা আপনার 37 বছর ধরে হইতে পারেন না, শুধু বাদ দেন আপনার বয়স কি 36 হয়েছে? আপনারা কত বছর বড় হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, শুনেন, আমি আপনাদের বলি, আমার বর্তমান বয়সে আমি সময়ে চ্যাম্পিয়ন হইতে দেখছি, আপনি আমরা দেখেছেন আমরা কিনা? যে টাওয়ারে বসে আছি, জি। ওই টাওয়ারের নিশ্চয়ই বাপদাদা জমিদার ছিল, বড় লোক ছিল, এই জন্য টাওয়ারের মালিক হতে পারছে তার সন্তানরা। বাপদাদা জমিদার মানে ভবিষ্যৎ প্রজন্ম জমিদার। আচ্ছা, ঠিক আছে, আপনার বাপদাদা যদি মানে নরবরে থাকে, চুরি চুরি করা টাইপ থাকে, ভবিষ্যৎ প্রজন্ম চুরি। আচ্ছা, আপনাদের যে আপনি ট্রফিগুলো আমাকে আছে, বলেন, আপনাদের যে ট্রফিগুলো আছে, আপনি এগুলো সরাসরি বিশ্বের কোনো সবচেয়ে trophy জিততে বিতর্কিত- দেখেছেন? বিশ্বের সবচেয়ে বিতর্কিত ট্রফিগুলোর মধ্যে একটা যে নাই বলি, হ্যাঁ, হ্যান্ড অফ গড। হ্যাঁ। আপনি 86 সালে সেটা বলতে পারেন, ওখানে কি রেফারি আপনি ছিলেন না আমি ছিলাম? ওটা মানে পিপার ভেরিফাইড রেফারি ছিল, তিনি যেহেতু এটা মানে গোল ফিফার ভেরিফাইড Count করেছেন। রেফারিই তো মেসি যেমন ট্যাকল দেয় সরাসরি দেখা যাচ্ছে, ওটা ফাউল দিচ্ছে না, গোল দিচ্ছে, আচ্ছা। আরেকজন হালকা পারিকে পড়ে গেছে। আপনি কি দেখছি। কোনোভাবে বলতে চাচ্ছেন যে হ্যাঁ, ডেফিনেটলি এই- ডেফিনেটলি আর্জেন্টিনা বিশ্বকাপে আলাদা একটা সুযোগ পাচ্ছে, হ্যাঁ, ও সুবিধা পাচ্ছে। ওই যে এটা তাদের কাছে মনে হচ্ছে? পুরো এটা বিশ্ববাসীর তাদের কাছে মনে হচ্ছে? পুরো বিশ্ববাসীর কাছে মনে হচ্ছে। আচ্ছা। এখন আমি আপনার বলি শুনুন, এগুলো হচ্ছে যে ইন্ডাস্ট্রি তো, মানে বিশাল অঙ্কের ক্যালকুলেশন হয় এখানে। একটা দলকে সার্ভ না করলে আসলে ওদের যে পরিমাণ বিনিয়োগ, ওই বিনিয়োগটা উঠে আসে না। এই জায়গা থেকে দেখে যে মেসি এটা আর্জেন্টিনা তো সেক্ষেত্রে আছে, তো মেসি ব্রাজিল আরো বেশি পাওয়ার কথা, কারণ তারা 5টা বিশ্বকাপ জিতেছে, তারা মানে ফুটবলের সবচেয়ে ব্রাজিল- গৌরবময় দল, তাহলে তো এই সুবিধাটা ওই ব্রাজিল ক্যালকুলেশন এত দুর্বল টিম তাদের সুবিধা নিয়ে যাবে। এত দুর্বল টিম না ব্রাজিল।
তাহলে কি দেশের বিদায় নিয়ে আর্জেন্টিনাকে আপনি দুর্বল বলছেন? হ্যাঁ, অবশ্যই। আর ইউ শিওর? Yes, sure. বর্তমান আপনি সময়ে দুর্বল বলছেন? পরের ম্যাচে দেখতে পাবেন কে দুর্বল কে সবল। হ্যাঁ, না দেখেন ওয়েলকাম। জাপান হচ্ছে যে আপনার মানে এশিয়ার বেস্ট অফ টিম, হ্যাঁ, ওয়ার্ল্ডের definitely. তাদের সাথে তারা, আপনি বলেন জাপান খুব ভালো খেলেছে, আমি তো দেখলামই না, তারা শুধু ডিফেন্সিভে খেলছে। আপনি খেলে দেখেন 78% ব্রাজিলের অ্যাকুরেসি ছিল, তাদের বল পাইছে, জাপানের বল। আপনি মনে ক্যালকুলেশনটা জানেন না, এটি 56 এবং মোস্ট প্রবাবলি 44 এমন ছিল। আপনি মনে স্টেটটা দেখেন নাই, আপনি ভালো করে দেখেন, 78 বলেছেন। আমার মনে সেকেন্ড হাফে হয় আমার মনে হয় যে 10% বল জাপান পায়নি। ওটার স্ট্র্যাটেজি, যেহেতু তারা আগে আছে 60%। সেকেন্ড হাফে আগে আছে কিভাবে? না, তারা তো 1-0 আগে ছিল। তার মানে আগে আগে যাওয়ার যাওয়ার পরে পরে কি গোল আর না খায় তাহলে তো উপরে উঠবো, মানে জাপানের না, কথা শুনেন, বলছি। আমরা 2022 সালে আগে ছিলাম, তারপর আমরা কাউন্টার অ্যাটাকে গেছি। আমি গোল খেয়ে আমি ভিতরে ঢুকে আসবো, এটা ফুটবল না। আমি গোল দিব না, খাবো, হার জিত থাকবে, আমি খেলবো। সবার স্ট্র্যাটেজির সাথে আপনি মিলাতে যাবেন না, এই জন্য strategy ব্রাজিল আলাদা আলাদা, আলাদা এই হবে। জন্যই ব্রাজিল আলাদা। হ্যাঁ, আচ্ছা, এখন আরাফাত ভাই, এই জন্য আমাদের আমরা বাচ্চা আরেকটা ট্রফি। ম্যাচ নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে আরেকটা ম্যাচ মরক্কোর কাছে হেরেই নেদারল্যান্ডস বিদায় নিয়েছে। নেদারল্যান্ডসও বিশ্বকাপের দারুণ একটা দল ছিল, খুব ভালো ছিল। মরক্কো দিন দিন চমক দেখাচ্ছে, গত বিশ্বকাপ থেকে এই বিশ্বকাপও চমক দেখাচ্ছে। নেদারল্যান্ডস আসলে কোন জায়গায় হেরে গেছে? নেদারল্যান্ডস ওই যে বললাম আপনার সেম সিস্টেমই, যারা একবার ফাইনাল খেলে একটা নির্দিষ্ট স্টারের পিছনে ঘুরে, তারা আর ওভাবে উঠে আসতে পারে না। আপনি ইতালি দেখেন, তারপরে জার্মানি দেখেন, নেদারল্যান্ডস দেখেন, তাদের একই সিস্টেম হয়ে গেছে। কিন্তু স্পেন দেখেন, তারাও কিন্তু 4টা ট্রফি, মানে সরি, তারাও কিন্তু ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, কিন্তু তারা হারাই গেছে মাঝখান দিয়ে, তারা গ্রুপ পর্বে বাজে গেছে। কিন্তু তাদের নতুন ইয়াং জেনারেশন টেনে এনেছে, পাইপলাইন রেডি করছে, লামিন ইয়ামাল খুব ভালো খেলতেছে, আরো অনেক ভালো ভালো প্লেয়ার আছে। ফ্রান্সও দেখেন আপনার তরুণদেরকে আগে দিয়েছে। শুধু আর্জেন্টিনার এই যে মানে কিছু কিছু দল দেখলাম আপনি যে, প্রশ্ন থেকে বের হয়ে গেছেন। আমি এটা কিছু যোগ কিছু করতে কিছু দল চাই। দেখলাম যে আমি শুধু আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো ভাই। কিছু দল শুধু স্টারের পিছনে ঘুরে, যারা স্টারের পিছনে ঘুরে তারা ওই স্টারই একটা স্টার পায়, কিন্তু একটা দল পায় না, টিম পায় না ভালো, যে আমি আমার সমর্থকদের ভালো ফুটবল টিম দিব। মরক্কো দেখেন, আমার মনে হয় নাসিব আপনি এই কথা মরক্কো মুখস্থ দেখেন করে আপনি- এসেছেন। মরক্কো যে দেখেন আমরা আপনি- আমাদের একজন মানে দুনিয়ার আমি শেষ বেস্ট করি, একটা আমি আমাদের বলি, টিমে, আমি যে বলি। কারণে আপনি শুধু এটাই হোমওয়ার্ক করছেন, না, না, যে না, কালকে আমি আমি শুধু বলবো শেষ যে করি। আপনারা শুধু একজন মরক্কো star আছে দেখেন, সেটা নিয়ে। মরক্কো একটা দেখেন star আগে নিয়ে কিন্তু কখনো- মরক্কো দেখেন আগে গোল করছে ব্রাজিলের সাথে। হ্যাঁ, তারা মানে খুব ফাইট করে এই জায়গায় আসছে, তাদের ফাইট করছে। মরক্কো তো খুব ভালো টিমও না, কিন্তু তারা এইভাবে আসছে, তাদের টিম বন্ডিং দেখেন। আপনি দেখেন ফুটবল বাই চান্স মেসি যদি একটা ইনজুরিতে পড়ে যায়, বলা তো যায় না, আপনি আর্জেন্টিনা আপনি ওর জায়গাটা ফিল আপ করবে বা টিম বন্ডিং ধরে রাখবে, আপনি দেখান তো আপনার নকআউটে আছে কেউ? উনি উত্তর দেখ না। ডেফিনেটলি আছে। আপনি হ্যাঁ, নাম বলেন, মানে ডেফিনেটলি আছে, এবং বন্ডিং দেখান বা একটা আচ্ছা, একটা বাইরে ইতিহাস, থেকে শুনে। না না, এমন ওয়ার্ল্ড কাপে বা বড় একটা টুর্নামেন্টে এমন একটা ম্যাচ দেখান যেখানে মেসি সারা খুব ভালো করছে। আচ্ছা ফিরোজ ভাই, মেসি আমাদের- চলে গেলে বা অবসরে গেলে আর্জেন্টিনার দল কি এই দলটার মতো শক্তিশালী থাকবে? ডেফিনেটলি, কোনো সন্দেহ নাই এটাতে। আপনি এটাতে কিভাবে সংকোচ করতে পারেন, সন্দেহ করতে পারেন? আপনি বলেন আপনি। আমি এই যে আমাদের আলভারেজ আছে, ফার্নান্দেজ আছে, তারপর 11 নম্বর আছে পরিচিত প্লেয়ারটার নাম কি জানেন? নামই জানেন না, দেখছেন? ফ্রি কিক। শুনেন, আহা। নাম ভুলতেই পারি, মানুষ ভুলতেই পারে। আমাদের দল পাইপলাইন যদি থাকলে তো strong না আরে হতো- থাকলেই তো নামটা মনে থাকবে, আমি তো এটাই বলছি। যে মেসির থাকলে- সাথে সবসময় থাকে, জি, মেসির সাথে সবসময় থাকে। নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, না, সেজন্য আমি বলি, দুঃখিত। পাইপলাইন আর দিয়ে, থাকলে তো আর নামটা দিয়ে, মনে আর দিয়ে। থাকবে। প্রথম গোলটা যে ডিপল, করলো, ডিপল। ডিপল। ডিপেন্ড অন ডিপেন্ডার, ও না না না, এই 11 নম্বর আছে মেসির জায়গায় প্লেয়ার লাউতারো মার্টিনেজ। ফ্রি কিকে যে হ্যাঁ, গোল করলো, মার্টিনেজি, লাউতারো মার্টিনেজি। মোস্ট প্রবাবলি। হ্যাঁ, মার্টিনেজ। আমাদের টিমটা পাইপলাইনটা আমরা এমন 10টা 20টা বলতে পারবো, বলতে চাই না, বলবো না, ভয় আগে ভয় পাবেন। আচ্ছা, আমরা আছে যে রেডি করতেছি আপনাদের, আপনি ভুলে যান ঠিক না আছে, আসলে, তাহলে আপনি ভুলে যান না আসলে, আমরা নাই, এটা থাকলে তো 3-4 বলবো। বছর পরেই কিন্তু দেখবো, বা 2 বছর পরে দেখবো, যখন আমাদের মেসি থাকবে না, তখন কিন্তু পরের বিশ্বকাপে আমাদের মেসি থাকবে না, এই তখন ওয়ার্ল্ড আমরা কাপই দেখবো। দেখবেন আপনি, এই হ্যাঁ, ওয়ার্ল্ড কাপই দেখবেন। দেখবো আমরা এটা যখন দেখার জন্য দেখবেন যে অপেক্ষায় আছি। আর্জেন্টিনার দল খুব নড়বড়ে, আস্তে মেসি একটা ভান করে একটা ইনজুরির চোট নিয়ে উঠে যাবে, তা বলবে যে আমাদের আপনার কি মেসি মনে হচ্ছে যে মেসি না খেললে আমরা শুনেন, আর্জেন্টিনা সাপোর্ট ছেড়ে দিব? ব্রাজিলের স্টার প্লেয়ার নেইমার, সে ব্রাজিল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, তাকে ছাড়াই আমরা নকআউটে চলে এসেছি। তাকে ছাড়া কি, সে আমাদের বেঞ্চে আছে, রিজার্ভ বেঞ্চে আছে, একটা পাওয়ার হাউসে আছে, তাকে ছাড়া আমরা পরিকল্পনা করতে পারি, আমরা জিততে পারি। আমাদের রিজার্ভে আছে, কানলা আচলিত বলেছে যে নেইমার যদি আমার মেসি এক মিনিটও টাইম দেয় বা নাও থাকে, সে আমাদের এক্সপেক্টর, আমরা তাকে রিজার্ভে রেখেই আমরা খেলবো। স্যার, সে যখন দরকার হবে তখনই সে মাঠে নামে সে স্কোর করবে, কারণ সে ব্রাজিল ইতিহাসের সর্বোচ্চ স্কোরার। আমরা হচ্ছে আজকে রাতে কয়েকটা ম্যাচ আছে, সেগুলো নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে রাত 11টা আছে আইভরি কোস্ট আর নরওয়ে, দুইটা দলেই একটা ব্যালেন্স টিম, ভালো ফাইট হওয়ার সম্ভাবনা আছে। কাকে এগিয়ে রাখবেন? আমি নরওয়েকে এগিয়ে রাখবো, কারণ
হল্যান্ড আসলে দুর্দান্ত ফর্মে আছে, এবং আপনি যদি একটা বিষয় খেয়াল করেন দেখবেন নরওয়ের যে প্লেয়ারগুলো ওগুলোর হাইট নর্মাল টিমের হাইট এসে অনেক 6 বেশি। ফিট করে লম্বা। এখন ফুটবলে হচ্ছে যে গতির খেলা। একটু আমি একটু স্কিপ করি, এই জায়গায় এই হাইটটাকে কালকে আঞ্চলিক দিয়ে কাজে লাগে। জাপানের সবাই কিন্তু একটু নরমাল, আপনি আমাকে লেট মি এই ফিনিশ। জায়গায় আপনার মানে যারা হেডে শুট করতে পারে, ব্রাজিল কালকে যে গেমটা খেলছে, কালকে যে গেমটা খেলছে, ক্যাসেমিরো যে হেডে গোল হ্যাঁ দিয়েছে। ব্রাজিল কালকে যে গেমটা খেলছে তারা বড় বড় লং শটে খেলছে, তারা ক্রসে খেলছে, এই গেমগুলো আগে খেলে না। তাদের দেখলো যে ওরা নরমাল মানে ছোট ছোট আছে, আমার হেডে আমার স্কোর করতে পারে, গ্যাব্রিয়েল মার্টিনেলিকে নামাইলো, ক্যাসেমিরোকে দিয়ে স্কোর করাইলো, কালকে ভিনিসিয়াস তারা আটকে রাখছে, ভিনিসিয়াস স্কোর করতে পারে নাই। তো এই বন্ডিং দেন, আমার প্লেয়ার যদি ছোট হয় আমি বড়দের দিয়ে খেলাবো, আমার যদি একটা সাইড ব্লক করে আমি একটা সাইড দিয়ে ওপেন করে দেবো, আমার যদি মিডল ওপেন করে মানে ব্লক করে আমি দুই সাইড দিয়ে অ্যাটাক করবো, যে আমাদের একটা বন্ডিং আছে এবং যে আমাদের অপশন আছে যে আমাকে আমার ভিনিসিয়াসকে ব্লক করে দিলে আমি লাইন দিয়ে খেলাবো। এগিয়ে রাখার ব্যাপার থেকে সরাসরি নিজের টিমের দিকে যে চলে যাওয়ার যে ব্যাপারটা, এটা আসলে ব্রাজিলিয়ান কারণ করে। আমি এখানে কারণ কখনো ডেফিনেটলি নরওয়ে যদি জিতে তারা আমাদের সাথেই আসবে। আচ্ছা, তা আমরা ওই ক্যালকুলেশন থেকে আমি বলেছি, তারা যেহেতু লম্বা, ঠিক আছে আমরা এবার তারাও মানে সব যেহেতু লম্বা, তারা হেডে মানে হেড করার ট্রাই করবে বেশি, আমরা ওই সুযোগটা দিবে না, ক্রস করে দিবে না, ওকে ওখানে ব্লক করে একটু ভাইয়ের কাছে যাই। ফিরোজ ভাই যেটা বলছিলেন যে আপনি নরওয়েকে এগিয়ে রাখবেন, নরওয়ে প্লেয়াররা লম্বা, তারপরে বেসিক্যালি যেহেতু ফুটবলটা গতির খেলা এবং হেডের খেলা, আপনি যত বেশি হাইট থেকে হেড করতে পারবেন অন্যরা সুযোগ পাবে না, এবং কাউন্টার অ্যাটাকে যেভাবে দৌড়ে গিয়ে গোল দেওয়ার সুযোগ আছে, এটা আপনার যখন পা বড় বা আপনার হাইট বেশি হবে দৌড়ে আপনার হচ্ছে বেশি এরিয়া কভার করতে পারবেন। আমার কাছে মনে হয় যে এই সুযোগটা নরওয়ে কাজে লাগাবে, এবং হল্যান্ড কিন্তু চমৎকার ফর্মে রয়েছে। আপনি ইতিপূর্বে তার পারফরমেন্স দেখেছেন, 4টি গোল করেছেন ইতিপূর্বে তিনি, সর্বোচ্চ গোলের দিক থেকে তিনি এখনো নাম্বার 2 তে রয়েছেন, যদিও এই লিস্টে তাদেরও রয়েছেন ভিনি জুনিয়র রয়েছেন, ফ্রান্সের এমবাপ্পে রয়েছেন, ডেমবেলে রয়েছেন, এক ম্যাচে তিনি হ্যাটট্রিকও করেছেন। মুসলিম ক্রিকেটার হিসেবে তৃতীয় ফুটবলার হিসেবে হ্যাটট্রিক পেয়েছেন, এটা বেশ দারুণ আনন্দের। লাকিলি ওই আমরা দুজনই ওই ম্যাচটা একসাথে দেখছিলাম একই সাথে থেকে, তো এটাও একটা দারুণ। রাতে আরেকটা ম্যাচ আছে, ফ্রান্স বনাম সুইডেন। ফ্রান্স ডেফিনেটলি ফ্রান্স কত গোলে জিতবে? ফ্রান্স 4, সুইডেন 1। আমি একটু প্রেডিকশন করতে চাই, আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই জায়গায় ফ্রান্স একটা ধাক্কা খাইতে পারে। হ্যাঁ, আমার কাছে কেন জানি মনে হচ্ছে 2-1 স্কোর লাইন হবে। আমার কাছে কেন মনে হচ্ছে না, প্রতিটা ম্যাচে কম গোল হচ্ছে। কাদের কম গোল হচ্ছে? মানে প্রতিটা ম্যাচে কম গোল হচ্ছে। আপনি পুরো ওয়ার্ল্ড এক পাশে, ফ্রান্স এক পাশে। তাদের আপনি দেখেন এমবাপ্পে স্কোর করছে, এমবাপ্পেকে ক্লোজ মানে তারা ব্লক করে রাখছে, ডেমবেলে নিখুঁত পারফেকশন, 3টা শট 3টাতেই গোল। দেন কালকে ধরেন ডেমবেলে, আজকে ধরেন ডেমবেলেকে আপনার ব্লক করে রাখবে, ওলিসে আছে, ওলিসে স্কোর করে ফেলবে, আপনি কাকে আটকাবেন? আপনি যে প্রেডিকশন দিলেন আমার কাছে কেন জানি আমার মনে হচ্ছে যে ফ্রান্স আর ব্রাজিল এবার আসবে। আপনি কি কোনোভাবে মনে করেছেন আজকের দিনের আগে জার্মানি উরুগুয়ের প্যারাগুয়ের কাছে ধরা খাবে? হ্যাঁ, আপনি ভেবেছেন, অবশ্যই। আপনি ভেবেছেন, ভাবেননি? আপনি কি ভেবেছেন নেদারল্যান্ডের মতো শক্তিশালী দল মরক্কোর মতো একটা দলের কাছে মানে আটকে যাবে, হেরে যাবে? যে এই দলে আসলে 11 জনই 11টা দেশ থেকে আসছে, অথচ এই সুযোগটা বাংলাদেশের কাজে লাগাতে পারছে না সিন্ডিকেটের কারণে, সেটাতে পরে আসব। আমার কাছে মনে হচ্ছে ফ্রান্সকে এই জায়গায় সুইডেন আটকে দিবে, এবং সুইডেনও কিন্তু একটা ইউরোপের দল, খুবই সুইডেন লম্বা লম্বা প্লেয়ার, হ্যাঁ, মানে তারাও হাইটের মানে বিষয়টা ব্যবহার করতে পারে। নকআউটে আপনি কখনো বলতে পারবেন না এই দল জিতবেই, এটা হয় না। আপনার ফুটবলের সৌন্দর্যটাই আসলে জাপানের ব্যাপারে প্রেডিকশন দিলেন, আমি আসলে সুইডেনকে এগিয়ে রাখি। কালকে আপনার কিভাবে মনে হলো যে জাপান উইন করবে? না, আমার তাদের অ্যানালিস্টদের উপরে হচ্ছে যে ভরসা ছিল না, উইন করবে এটা আমি কখনো বলি নাই। আপনি আমার কোনো পোস্টে দেখবেন না বা কোথাও একটা জিনিস দেখলাম কি কালকে, ওই যে গুপ্ত বলে শব্দ আছে না, আমার আশেপাশে সবাই ব্রাজিল ফ্যান। হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছে, আমরা ব্রাজিল ফ্যান। ব্রাজিল কামব্যাক দেওয়ার পর মানে আর্জেন্টাইন সমর্থকরা মানে ওনারা যখন ব্রাজিল কামব্যাক করলো, আগে যখন ব্রাজিল গোল কনসেপ্ট করে সবাই আর্জেন্টিনার ফ্যান, আরে ব্রাজিল বুয়া বুয়া বুয়া, সবাইকে চিনে রাখছি, সবাইকে চিনে রাখছি। হ্যাঁ, আরে আপনার তো বাদ বিদায় দিতেছে, আমাকে বিদায় দিচ্ছে, ওই দিচ্ছে। আমি জাস্ট ওয়েট 90 মিনিট, অনেক সময় 90 মিনিট যখন আমরা স্কোর করলাম, সবাই আস্তে আস্তে ডাউন হওয়া শুরু করলো। যখন আমরা টাইমে গোল করলাম, পুরা মাঠ ফাঁকা,
হ্যাঁ কোথায় আপনার কোথায়, হ্যাঁ খুঁজে পাওয়া যাচ্ছে না। আর কয়েকজন ফোন দিল, ফোন বন্ধ, কয়েকজন ভাই আমার ফোন দিল, বিদায় টাটা বাই বাই গেয়া, আর সবাই ফোন দিচ্ছে ভাই আমার ব্যস্ত আছি, আমি ঘুমাচ্ছি, হারিয়ে গেছে। তারা এইভাবে হারিয়ে যায় আর কি। আর একটা মজার বিষয় হচ্ছে কি, যারা রিয়াল মাদ্রিদ ফ্যান তারা কখনো আর্জেন্টিনা সাপোর্ট করতে পারে না, তারা অবশ্যই ব্রাজিল ফ্যান। কালকে একজন একটা রিয়াল মাদ্রিদ ফ্যান করে আসছে, সে অ্যান্টি ব্রাজিল। আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কি অ্যান্টি ব্রাজিল, এটা কিভাবে সম্ভব? কয়, ভাই মূলত আর্জেন্টিনা ফ্যান, তো আর্জেন্টিনার জার্সি পরে আসলে আপনার মাইকটা দিতে পারে, এই জন্য আমি এটা পড়েছি। আমি কি আমরা টোটালটাই বানোয়াট গল্প। আমি রেকর্ড আছে আমার কাছে, আমার কাছে রেকর্ড আছে, আমি রেকর্ড দেখাতে পারবো, দেখাতে পারবো। ওনার প্রাইভেসি নষ্ট এটা হবে, টোটালি হচ্ছে যে উনি মজার চলে। No, 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 আমি তো দেখেছি। উনি এই কথাগুলো আপনারা কি বলছেন। মনে প্রাণে চেয়েছিলেন ব্রাজিল হেরে যাক? আমি আসলে ওভাবে চাইনি সত্যিকার অর্থে, কারণ দুইটা কারণ আমি কিন্তু আগে এখন তো বলছি। চাই, এখন তো কিন্তু বলবো। আমি একটা আরেকটা মজার কথা বলি। ও এই এমনও শোটা যুক্তি আমাদের- দিচ্ছে, এমনও যুক্তি দিচ্ছে যে না না না, জাপান আমি আমাদের বুঝতে betrayal করে দিল। আজকে আমার অপোনেন্টে যে গেস্ট থাকার কথা ছিল, এটা টোটাল দায়িত্ব আমার ছিল। 7 জন গেস্ট মানে না করে দিয়েছে, ইনি পঞ্চম গেস্ট। ঠিক আছে, আমি যাকে খুঁজে পেয়েছি। তো এই যখন বললো যে না না আমি তো ভালো কথা শুনেন, বলতে আপনি পারি না, যদি opponent আমি হিসেবে- শেষ করি, একটু লেট মি আপনি ফিনিশ। যদি অপোনেন্ট হিসেবে জাপান যখন গোল দিল, কবার কিসের ছোট, আমি যাবো না, আমার বাড়ি লাগে। আপনি যদি অপোনেন্ট হিসেবে আজকে যদি এমন ব্রাজিল একজন- হারে যেত, এখানে আমি শুনি আমি ছাড়া আর কেউ নাই। আয় 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 কই আরে, আমার তো শোটাই ক্যান্সেল হয়ে যাবে। আজকে ব্রাজিল জিতুক, যেভাবে হোক জিতুক, তাহলে অন্তত একজনকে পাবো। আমার ফ্রেন্ড লিস্টে যারা আসছে সবাই ব্রাজিলের হার চাইছে, আচ্ছা। সবাই। ঠিক আছে, ওনারা চাইছে, এখন তো এটা বলতে হবে না, বুঝে নিচ্ছে। আচ্ছা, সুপার 16 ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে নরওয়ে আর কেপ ভার্দে, যে কোনো একটা দল। ব্রাজিল এই দুইটা দলের বিপক্ষে আরো ভালো ফুটবল খেলবে কিনা? ডেফিনেটলি আরো ভালো খেলবে। আমি তো আপনাকে বললাম, তো গাছ খেতে না পারা শাবকের বের না ওঠে উঠতাম। আপনার মরক্কোর সাথে ফাইট করে আসলাম, জাপানের সাথে ফাইট করে আসলাম, আমাদের একটা বন্ডিং চলে আসছে, অ্যাকুরেসি চলে আসছে আমাদের। আর এই এখন যত বড় টিমে আসুক আমরা ওদেরকে, আপনি ডেফিনেটলি আমরা বড় টিম, ওরা তো শক্তিশালী হতে পারে, কিন্তু আমরা তাদেরকে খুবই স্মুথলি ডমিনেট Okay, করে দেব। আমরা শোয়ের শেষ পর্যায়ে আছি ভাই। আর্জেন্টিনার যে ম্যাচটা আছে রাউন্ড অফ 32-এ, ওই ম্যাচের স্কোর কেমন হতে পারে? আমার কাছে মনে হয় যে মেসি 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 4-1 হতে Penalty। পারে। যেহেতু 4-1, মানে এই রাউন্ড অফ আমার একটা প্রশ্ন, 4-1 কি 4-1 আসলে কি- বড় স্কোর হয়ে যায়, হ্যাঁ। মানে বড় স্কোরই হবে ওদিন, আপনি নোট করে রাখেন, ওদিন বড় স্কোর। না ঠিক আছে, আমার একটা প্রশ্ন এখানে, মানে কি পেনাল্টি বাদ দিয়ে নাকি যেগুলো পেনাল্টি দিয়ে ওগুলো কাউন্ট করছে? পেনাল্টি কখন হয়? নাসিব সাহেব আপনি আমাকে একটু উত্তর দেন তো। যখন ডি বক্সের ভিতরে অপোনেন্ট প্লেয়ারকে আপনি গোল করতে দেন না, মানে অনৈতিক ভাবে কালকে আমার আপনি মার্টিনেলি, attack করে ফেলে কালকে আমার দেন, মার্টিনেলি তখনই- যে এই কোন দিয়ে আঘাত করলো, নিশ্চয়ই কাট পর যোগ্য মতো পেনাল্টি করছে না? সেক্ষেত্রে নাসিব সাহেব লেট মি ফিনিশ, তখনই কেবল পেনাল্টি পায়। পেনাল্টি পাওয়াটা একটা স্পেশাল যোগ্যতা, যেটা আপনারা দুইটা আমাদের থেকে পিছিয়ে আছেন। যেমন আপনারা পেয়েছেন, আপনারা অবশ্যই 15টা পেয়েছেন, আমরা যোগ্যতা। 17টা পেয়েছি। স্পেশাল যোগ্যতা পেয়েছেন, মিস করেছেন, এটা তো যোগ্যতা। হ্যাঁ, আপনাদের নেইমারও তো মিস করেছে, মিস করে বাইরে আরে চলে গেছে। নেইমার মিস করে, নেইমার আমার Miss এই যে করেনি। বলে যে তোরা কিসের ট্রফি, মানে জন্মের পর যখন ট্রফি জিতলেন, ব্রাজিল যখন গোল্ড মেডেল জিতল, অলিম্পিক গোল্ড মেডেল, ওখানে নেইমার গোল করে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করেছে, নিশ্চয়ই মনে থাকার কথা আপনাদের। হ্যাঁ মনে আছে। তাহলে তো একটা এটা অলিম্পিকটা ওয়ার্ল্ড কাপ না না, তাই বলে শুনেন, এই বিতর্ক সারা জীবন থাকবে। এক হচ্ছে পেনাল্টি, আর হচ্ছে হ্যান্ড গোল, দুটোই আপনারাও 15টা পেনাল্টি পেয়েছেন, আমরা 17টা পেয়েছি। এই ওয়ার্ল্ড কাপ সিজন গেল কয়টা? আমাদেরকে পনেরোটার মধ্যে 15টা পেয়েছি শুনেন, আমরা। পেনাল্টি ছাড়াও আমরা জিতি, হ্যাঁ। সেটাই বিশ্বকাপে আপনি দেখেছেন। অবশ্যই এখন পর্যন্ত জিতেন। আমাদের কোনো আমি আপনাকে penalty- বলি, শুনেন, একটা পেনাল্টি রাউন্ড অফ আমরা করিনি গোল। 32, রাউন্ড অফ 16 আপনাদের খুব নরমাল টিমের সাথে আছে। হ্যাঁ, আমি জানি নিশ্চয়ই, নরমাল তো ডেফিনেটলি আমি চাইবো- আমি চাইবো সেমিতেই স্পেন- ব্রাজিলের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আমি চাইবো স্পেন, ফ্রান্স, ব্রাজিল তিনটা একটার সাথে পড়েন, এর আগে চলে আসেন, সম্ভাবনা যেভাবে আছে। আসেন এইভাবে চলে Okay, আসেন, okay. তারপর আবার শোতে আসবো, তখন কথা বলি। থ্যাংক ইউ সো মাচ ইয়াসিন আরাফাত ভাই, ধন্যবাদ আপনাকে। ইঞ্জিনিয়ার ফিরোজ ভাই, দুজনকে ধন্যবাদ। আজকে শোটা খুব সুন্দর ছিল, খুব উপভোগ্য ছিল, দর্শকটাও এটা খুব আশা করি খুব ভালো করে দেখবে, মজা পাবে। দর্শক, এতক্ষণ দেখছিলেন ঢাকা জার্নালের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠান। এই পর্ব এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে।